নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। সাধু 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 সাধু। বন্দনা মন্ত্রে মঙ্গল হোক। উপাসক শুরু করেন। বলতে এখন কালকে বলছেন যে একটু করে এখান থেকে একটু পরে যাওয়ার জন্য, এটা কোথায় পড়বো সুকুমার? 640 থেকে পড়বো না? আচ্ছা। চার প্রকার ধ্যান, কখনো কখনো কুশল, কখনো কখনো অব্যাকৃত। এগুলো কি আমরা এগুলো প্রশ্ন আকারে জিজ্ঞাসা না বলতে? প্রশ্ন আকারে জিজ্ঞাসার মধ্যে আছে যেটা। তিন প্রকার ধ্যান এখানে উৎপন্ন, তাদের নিজ হতে উৎপন্ন বা স্ব উৎপন্ন। সুখ বেদনা ব্যতীত, সুখ বেদনার সাথে সম্প্রযুক্ত। মঙ্গল হোক। চতুর্থ ধ্যান এখানে উৎপন্ন, সুখ বেদনা ব্যতীত, সুখ বেদনার সাথে সম্প্রযুক্ত। দেখি কিরকম আছে তাহলে এখানে। চার প্রকার ধ্যান, কখনো কুশল কখনো অব্যাকৃত। কখনো অব্যাকৃত হবে, অব্যাকৃত কখন হবে বলেন? বলতে অব্যাকৃত যখন হবে কোনটা, যেটা উপেক্ষিত বা যখন আসবে আর কি বলতে। না, সেটা উপেক্ষিত নয়। ওইরকম বলতে ওইরকম হবে না, বলতে উপেক্ষিত না। কুশল নয় আর কি, কুশল নয় অকুশল নয়, কুশল নয়, কিন্তু উপেক্ষিত ভাব হবে না। এটা কোনোভাবে ব্যক্ত করা যাবে না, অব্যক্ত হচ্ছে ব্যক্ত করা যাবে না। ওটা শুধুমাত্র বলতে এটাকে সংজ্ঞাটাই হচ্ছে অব্যক্ত হবে এখানে। এটার সাথে যদি কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে তো কুশল কুশলে পড়ে যাচ্ছে বলতে। শুনুন না, ওইটা কি বলা হয় চার প্রকার ধ্যানের মধ্যে প্রত্যেকটা ধ্যানকে যদি আমরা এমনি শুধু উপেক্ষা ব্যাখ্যা আছে না, সেটাই তো অব্যাকৃত মধ্যে পড়তেছে আর কি। মানে চার প্রকারের মধ্যে অভিধর্ম এবং সত্য অনুসারে, অর্থাৎ অভিধর্ম অনুসারে 5 ভাগে, সত্য অনুসারে 4 ভাগে। তাইলে সুখ উপেক্ষা, তাহলে উপেক্ষা এটা মানে তাদের যে মানে এই অব্যাকৃত মধ্যে মানে তাদের যে অব্যাকৃত ধ্যান পড়ছে আর কি বলতে। আর ক্রিয়াগুলোকে কি বলে? বুঝিনি। ক্রিয়া আর ক্রিয়া অব্যাকৃত মধ্যে পড়বে। এগুলো ক্রিয়ার কারণে। শুধু ক্রিয়া হলে যেন মানতে অব্যাকৃত হবে। কখন ক্রিয়া হয় চার প্রকার ধ্যান?
বলতে ওইটা কি আমরা পড়ছিলাম যে, আর এমনি কি বলা হয় ভুলে গেলাম, কি আর ইয়ার মূল সংজ্ঞাটা। যখন অরহত হয়, অরহত হওয়ার পরে এই চতুর্থ ধ্যান ওইটা করলে ক্রিয়াচিত হয়ে যায় তখন। তখন হ্যাঁ, ক্রিয়া, তখন ক্রিয়া এটা মানে কুশল কুশল ব্যতীত। উঠে যায় বলতে। হ্যাঁ, হ্যাঁ, তা এ শেষ আমাদের আলোচনা। 3 প্রকার ধ্যান এখানে উৎপন্ন, তাদের নিজ হতে উৎপন্ন বা স্ব-উৎপন্ন সুখ বেদনা ব্যতীত। সুখ বেদনার সাথে সম্পর্কিত। সুখ বেদনা ব্যতীত, সুখ বেদনার সাথে সম্পর্কিত, সম্প্রযুক্ত বলতে। হ্যাঁ, সম্প্রযুক্ত। সম্প্রযুক্ত। হ্যাঁ, তাইলে এটা কি বলা হচ্ছে যে এখানে 3 প্রকার, আমরা কোনটা ধরবো এখন? কোন 3 প্রকার? উপরের দিকের থেকে না নিচের দিকের থেকে? সুখ তো 3টাতে আছে, একটাতে না সুখ নাই? নিচেরটাতে নাই বলতে। বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, তারপরে বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা, তারপরে সুখ, একাগ্রতা, উপেক্ষা, একাগ্রতা। মানে 1 নম্বরে 5 নাম্বার বাদ দিতে হবে আর কি, মাঝখানে 3 নাম্বার গুলো আর কি। হ্যাঁ, তারপরে এটা অবশ্য 4টা বলছে, তো এটা সূত্র পিটক অনুসারে। এটা সূত্র পিটক অনুসারে। তো এখানে ওই 3 ধ্যানে সুখ আছে আর একটাতে সুখ নাই। তো যদি সুখ না থাকে তাহলে এই 3 প্রকারটা মিলাইলাম এখন। তাদের নিজ হতে উৎপন্ন সুখ বেদনা ব্যতীত সুখ বেদনার সাথে সম্পর্কযুক্ত। কথা তো ঠিকই আছে, তো এখানে আবার লেখার এটা কি রকম ছিল যে? লেখার একটা মানতে আবার মানে ব্যতীত আবার সম্পর্কযুক্ত, এটা দিয়ে মানে তার চারা সম্পর্ক দিয়ে মানে তাতে যে ব্যতীত সুখ বেদনার সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ মনে হয় বানতে যদি বিতর্ক ছাড়া মানে তাদের বিতর্কের মধ্যে সুখ বেদনা মানে তাদের যে নাই, তাহলে ওইটা ছাড়া আবার এগুলোর মধ্যে সুখ বেদনা সম্পর্কযুক্ত, এভাবে মানে হইলে মানে তো ঠিক মানে মিলতেছে। সুখ বেদনা ব্যতীত সুখ বেদনার সাথে সম্পর্কযুক্ত, তাদের স্ব-উৎপন্ন। 3 প্রকার ধ্যানে এখানে উৎপন্ন সুখ বেদনা ব্যতীত সুখ বেদনার সাথে সম্পর্কযুক্ত। এটা লিখে রাখতে পারেন, আমরা তো এটা কিছু বুঝি নাই। সুখ বেদনা বাদ দিছে, সুখ বেদনার সাথে সম্পর্কিত বাদ দিলে সম্পর্কিত কেমন হবে সেটা আর কি। না, বিতর্কের সাথে বাদ দিছে মনে হয় বানতে আর কি। এটা তো লেখা তো নাই, এটা লেখা নাই। ওইটা 4 প্রকার থেকে বাদ দিয়ে 3 প্রকারে যখন আসছে, তাহলে সুখ বেদনা 4 প্রকারে বিতর্ক বাদ গেছে। 4 প্রকারের মধ্যে মানে চতুর্থ ধ্যানে এটা মিলানো যাবে। চতুর্থ ধ্যানে মিলানো যাবে কিরকম দেখেন। চতুর্থ ধ্যান আছে তো মানতে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধ্যান মধ্যে সুখ বেদনা সম্পর্ক এই কথা এখনের কথাটা, এখানে তো 3 প্রকারের কথা আসছে। তো 3 প্রকার ধ্যানে উৎপন্ন আপনার সুখ বেদনা নেটওয়ার্কের সমস্যা করতে না, পড়াটা দেখে অবস্থা তো পরে লিখছে কি চতুর্থ ধ্যান এখানে উৎপন্ন সুখ বেদনা ব্যতীত সুখ বেদনার সাথে সম্পর্কযুক্ত। এখন বুঝছি এমনি একটা জিনিস, দাঁড়ান, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে নাকি? চতুর্থ ধ্যান একই অবস্থা বলতে। আমার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে? আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, 3 প্রকার ধ্যানের মাধ্যমে
তিন প্রকার ধ্যানের মাধ্যমে সুখ ও বেদনা অটোমেটিক সেখানে উৎপন্ন হয়েছিল। বুঝছেন? এখানে তিন প্রকার উৎপন্ন, তিন প্রকার ধ্যান এখানে উৎপন্ন। সুখ বেদনা ব্যতীত, সুখ ও বেদনার সাথে সম্পর্কযুক্ত। এই কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানে তিন প্রকার ধ্যানের মধ্যে যে সুখ ও বেদনা উৎপন্ন হয়েছিল ওটা তো চতুর্থ ধ্যানে গিয়ে এটা বাতিল হয়ে গেছে না? সুখ ও বেদনাটা বাতিল হয়ে গেছে না? বোঝা যাচ্ছে না? না হ্যাঁ, বাঁধতে এরকম মনে হয় ঠিক আছে ওইভাবে হলে। না আমি মনে করতেছি যে আমি এখনো শিওর না, আর একটু পরেই তো বাতিল যখন হয়ে গেছে, কিন্তু আমরা নর্মালি জানি যে চতুর্থ ধ্যানের মধ্যেও এই সুখ ও বেদনার সঙ্গে কিন্তু সম্পর্কিত আছে। এমনি সুখকে উপেক্ষা করেছে, কিন্তু উপেক্ষা করেছে ঠিক আছে, তার মানে সুখ নাই এমন না, সুখ আছে, সুখটাকে উপেক্ষা করেছে। এভাবেই তো আমরা পড়ছিলাম, মনে আছে? বান্ধে হ্যাঁ, কারণ চতুর্থ ধ্যানে তো সুখ না থাকলে তো চতুর্থ ধ্যানে যাওয়াই যাবে না বান্ধে। যেহেতু ওই সময় ওইখানে একাগ্রতাটা যুক্ত হইছে, তখন সুখটাকে ওইখানে ওইটা না আসলে চলছে, ওইখানে যেহেতু ওইটা আছে, ওটা যুক্ত হইছে সে কারণে। তো তাইলে ওই হিসাবে হলে মিলতেছে সুখ বেদনা ব্যতীত, সুখ বেদনার সাথে কিন্তু সম্পর্কযুক্ত, এটা এইভাবে হলে মিলবে। তারপরে লাইনটা দেখেন, চতুর্থ ধ্যান এখানে উৎপন্ন সুখ বেদনা ব্যতীত, সুখ বেদনার সাথে সম্পর্কযুক্ত। তো নিচের লাইন তো ঠিক লিখছে, তো উপরে এইটা গন্ডগোল করার কি দরকার আছিল? না ওটা মানে ঠিক আছে, মাত্র আপনি যে বলছেন ওই হিসাব বলে মিলতেছে। তো নিচের লাইনটা আমি যেটা ওখানে বলছি এটা নিচের লাইনে লেখছে এখন। হ্যাঁ, তো লেখছে তো উপরের লাইনটা এভাবে লেখার কি দরকার আছিল তাইলে? একই কথা দুটোটা, অথচ দুটোটা একই কথা মানতে। ওটা তিন প্রকার ধ্যান, এখানে চার প্রকার ধ্যান। চতুর্থ ধ্যান আর কি। হ্যাঁ, চতুর্থ ধ্যান। তারপরে নিচেরটা দেখেন, চার প্রকার ধ্যান কখনো কখনো বিপাক, কখনো কখনো বিপাকধর্মী, কখনো কখনো বিপাক নহে বিপাকধর্মীও নহে, কখনো কখনো উপাদীন্য। বুঝতেছেন এগুলো? আমি তো মিলাই চলে যাচ্ছি। সুকুমার বাবু বলেন, চার প্রকার ধ্যান কখন বিপাক হয়? যখন বানতে ফল প্রদানের সময় হয় আর কি বানতে, যখন ফল প্রদান করে তখন বিপাক। তারপরে কখনো কখনো বিপাক ধর্মী, ধর্ম, এগুলো তো ধর্ম, তাই বানতে ফল প্রদান করলে তো মানে এটা ধর্মতা না। চার প্রকার ধ্যান কখনো কখনো বিপাক, যখনই ওই ধ্যান আচরিত হবে তখনই তো বিপাক প্রদান করবে। আর বিপাক ধর্মী বলতে কি বুঝবেন? বিপাক ধর্ম হচ্ছে এটা তার ধর্মতা প্রদান, এটা তার ধর্মতা যখন প্রদান করবে ওনার তখন এটাই তো ধর্ম। হ্যাঁ, বিপাক প্রদান, ওটা যখন চিত্ত সংগঠিত হয়ে গেছে তো এখন বিপাক দেওয়া ওর ধর্মতা, ওই চিত্তের ধর্মতা, ওইভাবে হলে মিলতেছে কথাটা। কখনো কখনো বিপাকও নহে বিপাক ধর্মীয় নহে, কখন এটা যখন এটা আচরিত হবে না বলতে তখন বিপাক নয়। আচরিত না হলে তো এই কথাটা আসবে না, আচরিতর ব্যাপার না। না, এটা তো বিপাক হবে না কখন বানতে, যখন অর্থাৎ
ওই যে আর একেবারে মানে অর্থাৎ ওই অরহত হয়ে গেলে তারপরে অরহত হয়ে যাবে অর্থাৎ হ্যাঁ আচ্ছা তখন আর এটা মিলছে, তারপরেরটা দেখেন বিপাক নাই আর। আহ, কখনো কখনো উপাদীন্য কখন? তার মানে 4 প্রকার দিয়ে কখনো কখনো উপাদীন্য বলা হচ্ছে। হ্যাঁ, উপাদীন্য কখন? অবশ্যই তৃষ্ণা যখন গাঢ় হবে বানতে হবে, অবশ্যই তো উৎপন্ন হবে, উপাদীন্য হবে। এখানে অবশ্যই একটু লিখে দিছে তো। তখন তো ধ্যান উৎপন্ন, ধ্যান না থাকলে ধ্যান হবে না তো তখন। না ধ্যানের মধ্যে আবার মানে তো যে আছে তো মানে হ্যাঁ এই ওখান থেকে তোমার অর্থাৎ যে আমরা অনেকে আছে না রূপবচর অরূপবচর দুইটাই, এগুলো তো চিত্ত আচিত্ত, এগুলো আমাদের রূপরাগটা রয়ে গেছে না, রূপের প্রতি তৃষ্ণা, তারপরে অরূপের প্রতি তৃষ্ণা। তো তৃষ্ণা যেহেতু, তৃষ্ণার পরবর্তী ধাপ হইতো উপাদান না, তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছিলাম এই কারণে, কারণ এই 4 প্রকার ধ্যান কখনো কখনো উপাদীন্য তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি বসে গৃহীত। কারণ যখন এই তৃষ্ণা যখন যুক্ত হবে তখন তো 4 প্রকার যাওয়া যাবে না, প্রথম ধ্যানে তো এটা শেষ হয়ে যাবে বলতে। না ওটা কামবচর তৃষ্ণা। আমরা তৃষ্ণা কি পড়ছিলাম? কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা পড়ছিলাম না? এটা এগুলো ভব তৃষ্ণার অন্তর্গত আর কি। আচ্ছা, তো আপনি আর সংযোজন বেদে দেখলে নিচের সংযোজন বাদ হয়ে এবার ঊর্ধ্বভাগীয় সংযোজনের মধ্যে কি আছে? ঠিক আছে বলতে। হ্যাঁ, তো আর জন্ম হবে মানেই তো হচ্ছে কিসের কারণে? তৃষ্ণা ছাড়া তো জন্ম হওয়ার কোনো কারণ নাই, উপাদান ছাড়া তো জন্ম হওয়ার কোনো কারণ নাই। যেখানে হোক, সেটা রূপলোকে হোক আর অরূপলোকে হোক, যেখানে হোক, জন্ম হওয়ার পিছনে এই উপাদান, তৃষ্ণা এবং উপাদান জড়িত। তো ওই দৃষ্টিকোণ থেকে হইলে তখন কি হয়, এগুলো তৃষ্ণা এবং মিথ্যা দৃষ্টি বসে গৃহীত। উপাদানীয়, এখানে মিথ্যা দৃষ্টি আসছে বলতে। হ্যাঁ, মিথ্যা দৃষ্টি থাকবে না। আমরা তো সাম্মা সমাধি হচ্ছে কখন? আর্যাষ্টাঙ্গিক মার্গ সংযুক্ত হইলে তখন সাম্মা সমাধি হবে। যে এখান থেকে কম হলে তখন সাম্মা সমাধি হওয়ার কোনো উপায় নেই, একটা কম হইলেও অসুবিধা আছে। আর্যাষ্টাঙ্গিক মার্গের একটা কম হইলেও সাম্মা সমাধি বলা যাবে না। আর মিথ্যা সমাধি মানে মিথ্যা দৃষ্টি বসে গৃহীত, তখন বলতে হবে। উপাদানীয় মানে হচ্ছে যে আসক্তির আলম্বন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি একটু করে ব্যাগে যাচ্ছি, আমার ওইটা ক্লিয়ার হয়নি সে কারণে। এখানে 4 প্রকার ধ্যান, এখানে কখনো কখনো বিপাকও নয়, বিয়োগধর্মী ধর্মও নয়। আপনি বলছেন কি অরহত মার্গফল হলে তখন, কিন্তু এটা তো লোকীয় ধ্যানের বিষয়, এখানে তো লোকোত্তর আসে নাই বানতে, তাই না? না, লোকোত্তর আসবে না কেন? রহতরা প্রথম ধ্যান করে না? না, অরহতরা প্রথম ধ্যান করে, কিন্তু আমরা যেটা পড়তেছি এটা তো আপনার প্রথম ধ্যান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ধ্যান লোকীয়। লোকীয় বলতে হবে কেন আপনাকে? লোকীয় আছে, লোকোত্তর আছে। আসবে তো এখানে দাদা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেগুলো তো এগুলোর মাধ্যমে হয়তো মানাতে যে ইয়া যায়। আবার অরহত হইলে এগুলা আসবে না, যখন একেবারে মানে নির্বাণ হয়ে যাবে তখন তার আসবে না কোনো কিছু। না, অরহতরা প্রথম ধ্যান করেন তো, যদি করেন
আমরা ওই যে 40 প্রকার চিত্ত আরো বাড়ছে পরদিন লাস্টে, কি জন্য বাড়ছিল যেগুলো ধ্যান হিসেবে গুণ করে বাড়ছিল না মনে আছে? লোকত্ব ধ্যান হিসেবে মানে 121 প্রকার হয়েছে যে মানে হ্যাঁ। গুণ করে আর কি, এগুলো আর কি এভাবে 89 প্রকার চিত্ত কিভাবে 121 প্রকার হয়েছে, এগুলো লোকত্ব ধ্যান অনুসারে লোকত্ব ধ্যান অনুসার হয়েছে যে আর কি, অত রূপবচর লয় এবং ওই লোকত্ব চিত্ত লয় গুণ দিয়ে মানে 121 প্রকার হয়ে যায়। না ওইটা ঠিক আছে, এটা বোঝা এ গেছে। ওইটা আর কি, ওইটাই হিসেবে এখানে। ওইটাই ওদিক দিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা দুটোই এখানে মিক্সড আছে। এখানে আবার ওই আমি এই প্রশ্ন আবারও করছি এই কারণে যে উপাদিন্য তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি বসে গৃহীত, এই দুইটার সাথে ওইটার সাথে মানে হচ্ছে বলতে, সে কারণে যাও ঠিক আছে, ওইভাবে এখন মিলছে না? করতে পারে, ওইভাবে মিলতে পারে বলতে। আচ্ছা, কখনো কখনো অনুপাদানীয় অনুপাদিন্য উপাদানীয়। তাহলে এটা কিরকম হচ্ছে? অর্থাৎ এটা আসক্তি উৎপন্ন করার বস্তু। এই প্রথম ধ্যান থেকে চতুর্থ ধ্যান পর্যন্ত কখনো কখনো এটা আসক্তি উৎপন্ন করার বস্তু হিসেবেও পরিগণিত। ওই সময় উপাদান হবে, এই তখন বলা হয় উপাদিন্য, উপাদানীয়। না অনুপাদিন্য বলছে? হ্যাঁ, কখনো কখনো অনুপাদিন্য উপাদানীয়, কখনো কখনো অনুপাদিন্য অনুপাদানীয়, উপাদানীয়, কখনো কখনো অনুপাদিন্য অনুপাদানীয়। বুঝছেন এখন? মাঝে মাঝে এটা প্রথমে হচ্ছে যে উপাদানীয়টা বুঝছেন কিনা দেখেন। যখন আপনি এটাকে আসক্তি হিসেবে গ্রহণ করবেন, তখন এটা হচ্ছে যে উপাদানীয়। আর অনুপাদিন্য বা অনুপাদানীয় এটা হচ্ছে যে কি, যখন আপনি এটাকে আসক্তির বশে গ্রহণ করবেন না। মানে এর আগেটা হচ্ছে আসক্তি গ্রহণ করবেন কিন্তু গ্রহণ করবেন না কিন্তু উপাদানীয় বলা হচ্ছে। আগেটা হচ্ছে কখনো কখনো অনুপাদিন্য উপাদানীয়। এটা তো এটা ঝামেলা হয়েছে না, ঝামেলা হচ্ছে না তো, ঠিক আছে, আমি পরিষ্কার করতেছি। এটা কখনো কখনো উপাদানীয় উপাদানীয় হতো, তা ঠিক আছে মানতে। কখনো কখনো উপাদিন্য, অনুপাদিন্য না আমি এর আগের লাইন পড়তেছি যে আরো আগের লাইন মানতে। হ্যাঁ, কখনো কখনো উপাদিন্য, অর্থাৎ তৃষ্ণা ও মিথ্যা দৃষ্টি বশে গৃহীত। এটা এদূর বোঝা হয়ে গেছে আমাদের, শেষ, বুঝছেন? এর পরের লাইন দেখেন, উপাদানীয়, কখনো কখনো উপাদানীয়। উপাদানীয় কখন? যখন এটাকে আমরা আসক্তির বশে গ্রহণ করব তখন। এরপরে আসছে যে কখনো কখনো অনুপাদিন্য উপাদানীয়, এটা উপাদানের বিষয়, বুঝছেন? কিন্তু উপাদানের বিষয়, কিন্তু এটা আমি আমার চিত্তের দ্বারা এটা উপাদিন্য হিসেবে আমি গ্রহণ করলাম না। বিষয় তো কিন্তু উপাদিন্য, আসক্তির বিষয়, এটা তো মানতে হবে আপনাকে, নাকি না? আসক্তির বিষয়, কিন্তু আসক্তির বিষয় হইলেও আমি আসক্তিবশত আমি গ্রহণ করি নাই। কেন? আমি অরহত হয়ে গেছি। অরহত হয়ে গেলে আমি তো এগুলোকে আসক্তির বশে গ্রহণ করার আর কোনো ব্যাপার নেই, বুঝছেন এখন? এটাই।
তারপরে হচ্ছে যে কখনো কখনো অনুপাদিন্য অনুপাদান্য অনুপাদানী, অনুপাদানীয়। এটাও তো এখন তো বুঝতেছেন পরিষ্কার, আর কোনো ঝামেলা নাই না? বুঝছেন এটা? হুম, আর নিচের গুলো একই, অসংশ্লিষ্ট, সংশ্লেষিক, ওই একই কথা, ওটা বুঝলে বাকিগুলো সবগুলো একই। বুঝছেন সুকুমার বাবু? হ্যাঁ বান্তে। কখনো কখনো অসংশ্লিষ্ট, একই কথা, ওই যে সেম সেম। তবে একবার এগুলো লিখে রাখলো মাঝে মধ্যে এমনি, অথচ জানা জিনিস, বোঝা জিনিস, তারপরেও মাঝে মধ্যে এগুলো মাথায় আসে না। হুম। এটা একবার লিখে এগুলো রাখলে, কিন্তু বন্ধু আমরা আগে মিলেছিলাম তো একবার। একবার মিলেছিলাম, তারপরে হঠাৎ হঠাৎ করে আমরা এগুলো আবার মাথায় ছাড়ে দেয়। এখন মাথায় থাকা অবস্থায় লিখে রাখলে ঠিক থাকতো। তারপর উপাসক, প্রথম ধ্যান এখানে উৎপন্ন বিতর্ক, বিচার, বিতর্ক, সবিতর্ক, সবিচার, উৎপন্ন, সৎপন্ন, বিতর্ক, বিচার ব্যতীত, সবিতর্ক, সবিচার। প্রথম ধ্যান এখানে উৎপন্ন, বিতর্ক, বিচার ব্যতীত, সবিতর্ক, সবিচার। ঠিক আছে তো? প্রথম ধ্যান সবিতর্ক, সবিচার মিল, এটা তো ঠিক আছে, এটা তো বোঝার কিছু নাই, আছে? বাদে বিতর্ক বিচার বাদ দিয়ে আবার সবিতর্ক, সবিতর্ক, সবিচার তো একই কথা না? প্রথম ধ্যান এখানে সউৎপন্ন, ওই যে আমরা আগে বলছিলাম যে যেরকম সুখের কথা যেভাবে বলছিলাম, এটা আমরা এমনিও নর্মালি আমরা আলোচনা করছিলাম একবার, মনে আছে কিনা দেখেন। বলছিলাম যে আমরা বিতর্ক নাই, যেমন দ্বিতীয় ধ্যানে বিতর্ক নাই। নাই মানে কি আমার বিতর্কের কোনো সম্পর্ক বা কোনো রকমের দরকার এখন কি আমার পড়তেছে না? অবশ্যই পড়তেছে, বিতর্ক দরকার আছে এবং আছেও, বর্তমানেও থাকে, দ্বিতীয় ধ্যানের সময়ও থাকে, থাকলেও ওটা হিসাব করা হয় না বা দরকার পড়ে না তখন। এরকম একটা কথা বলছিলাম, মনে আছে? বাদে হ্যাঁ, ওইটা তো ঠিক আছে, এই সেম কিন্তু এই এটা তো কথা, প্রথম ধ্যানের বাদে। এটা প্রথম ধ্যানের মধ্যে আছে, কিন্তু প্রথম ধ্যানের পরবর্তীতেও দ্বিতীয় ধ্যানে গেলেও সূত্রপিটকের মতো হ্যাঁ, এটা আলাদা থাকবে। হ্যাঁ, এটা ঠিক এবং আছে, এটার মতো কিন্তু আলাদা। এখানে মধ্যে প্রথম ধ্যানের কথা বলতেছে, হ্যাঁ, ও প্রথম দ্বিতীয় ধ্যান ধ্যান তো বলা নাই। কথা বললিও ওটার মতো করে মিলাইতে হবে। সেম আমি ঘটনাটা সেম ভাবেই বুঝতেছি আর কি। সুখের পর্যায়ে প্রথম পড়ছি যে যেরকম, সেম ভাবে এটাও বুঝতেছি আমি। আচ্ছা, কারণ ওইটা তো ক্রমান্বয়ে আসছে ওইদিকে, ঠিক আছে। এভাবে বান্তে ক্রমান্বয়ে এগুলা সব। কারণ এটা তো প্রথম ধ্যানে কথাটা কাছে সরাসরি, সে কারণে আমি এখানে দাঁড়াইছি। কারণ প্রথম ধ্যানে তো উৎপন্ন হয় বিতর্ক বিচার, আবার এটা ব্যতীত সব বিতর্ক, সব বিচার দিচ্ছে, সেটা কারণে আমি ইয়ে করছিলাম। এটা ব্যতীত মানে যখন দ্বিতীয় ধ্যানে যাবে তখন এর হিসাব, কিন্তু দ্বিতীয় ধ্যান লেখা নাই, কিন্তু নিচের লাইনটা দেখেন এবার বুঝে যাবেন। 3 প্রকার ধ্যান, বিতর্ক বিচার, অবিতর্ক বিচার, অবিতর্ক বিচার, এটা দিয়ে বুঝেন, বুঝছেন? সূত্রপিটক মতে আর কি।
এটা ঠিক আছে। দুই প্রকার দিয়ে এখানে উৎপন্ন প্রীতি ব্যতীত প্রীতি সহগত। কোন দুই প্রকার দিয়া? এটা দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান না, হ্যাঁ, এটা উপস্থিতি সুখ একাগ্রতা। সুখ একাগ্রতা চতুর্থ ধ্যান। দুই প্রকার ধ্যান। প্রীতি আছে কোথায় কোথায়? প্রীতি বিতর্ক বিতর্ক বিচার বিচার প্রীতি সুখ প্রথম ধ্যান থেকে আসতে পারতে প্রীতি। হ্যাঁ, দ্বিতীয় ধ্যানেও প্রীতি আছে। হ্যাঁ আছে, সেটা বুঝছেন আর কি। তারপরে তৃতীয় ধ্যানে আর চতুর্থ ধ্যানে সূত্রপিটক মতে তৃতীয় ধ্যান চতুর্থ ধ্যানে প্রীতি নাই। প্রীতি নাই, হ্যাঁ। অভিধর্ম মতে চতুর্থ ধ্যানেও প্রীতি আছে না? না না, সুখ তৃতীয় ধ্যান পর্যন্ত আসতে পারতে। হ্যাঁ, তৃতীয় ধ্যান পর্যন্ত আসতে, চতুর্থ ধ্যান নাই। ঠিক আছে, ওইভাবে হলে মিল আছে। তারপরেরটা দেখেন। দুই প্রকার, আচ্ছা তিন প্রকার ধ্যান এখানে উৎপন্ন সুখ ব্যতীত সুখ সহগত। এটা ঠিক আছে, মাত্র এটা ঠিক আছে। আগের কথাটা আবার আসছে। হ্যাঁ আগে এটা ঠিক আছে, এটা মিলছে সরাসরি। চতুর্থ ধ্যান এখানে উৎপন্ন উপেক্ষা ব্যতীত উপেক্ষা সহগত। ঠিক আছে, চার প্রকার ধ্যান দর্শনের দ্বারাও পরিত্যাজ্য নয়, ভাবনার দ্বারাও পরিত্যাজ্য নয়। এগুলোর অর্থ কথা কিরকম হবে কি জানি। এটার অর্থ কথা ইংরেজিতে বাইর করতে পারবেন অনলাইন থেকে? অর্থ কথা ইংরেজিতে? অর্থ কথার নাম কি আগে দেখতে হবে। হ্যাঁ বানতে ওটার নামগুলো আলাদা থাকবে বোধহয়। বাংলাদেশের মধ্যে পুরো ত্রিপিটকের অর্থ করা বের করে বলতেছে এখন। বুদ্ধিদর্পণ প্রকাশনী থেকে ফান করতেছে ওরা। তারপরে আচ্ছা, চার প্রকার ধ্যান পরিত্যাজ্য নহে, ভাবনা দ্বারাও পরিত্যাজ্য নহে, দর্শন দ্বারা পরিত্যাজ্য নহে, ভাবনা দ্বারাও পরিত্যাজ্য নহে। এগুলো তো আগে মিলেছিলাম, এখন তো আর মনেও পড়তেছে না। এগুলো মিলানো হয়েছে বানতে আগে। তাহলে এগুলো কি আর পড়ে যাবো নাকি? কখনো কখনো আছে আমি পুনর্জন্ম সঞ্চয়শীল, অবশ্য পরে এগুলো ভালো ভুলে গেছি। ওই তো সেম আগের কথা, আগে যেভাবে বুঝছি সেই সেম বিষয় এই জায়গাতে চেঞ্জ হবে আর কথাগুলো চেঞ্জ হবে, বিষয়টা একই উপরের মতো, উপরে যেটা বুঝে আসছি যেরকম সেম। বুঝে যাবেন? বানতে স্কিপ করতেছি নাকি? হ্যাঁ, স্কিপ করলে এরপরে যান। কোথায় পর্যন্ত যাওয়া যায় সুকুমার বাবু? এখন অপ্রমেয় আর কি, অপ্রমেয় বিভঙ্গ। অপ্রমেয় বিভঙ্গ সূত্র অনুসারে বিভাজন। আচ্ছা এটা পড়ি তাহলে না, এটা নতুন আছে পুরোটা। চার প্রকার অপ্রমেয়। এখানে ভিক্ষু মৈত্রী স্বগত চিত্তে একদিক স্ফুরিত করে অবস্থান করেন।
তদ্রূপভাবে দ্বিতীয় দিক, তৃতীয় দিক, চতুর্থ দিক স্ফুরিত করে অবস্থান করেন। এখানে স্ফুরণ করা মানে কি বলতে? স্ফুরণ করা মানে ইয়ে করা, স্ফুরণ মানে হচ্ছে যে ওই দিকটা নির্দিষ্ট করা আর কি। দিক নির্দেশ করা, নির্দিষ্ট করা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম। হ্যাঁ, এটা ঠিক নির্দিষ্ট না। স্ফুরণ মানে হচ্ছে যে পুরো নিজ দায়িত্বে নিয়ে নেওয়া, ওরকম একটা বিষয় স্ফুরণ। আরেকটা বিষয় মনে পড়ছে, এই সাইড যদ্দূর আছে মোট কথা পুরো জায়গাটা নিজ আয়ত্তে নিয়ে ইয়ে করা। হ্যাঁ, তো এই এক সাইড এভাবে নিলেও এটা তো অপ্রমেয়, এই সাইডের তো শেষ নাই। আমি নিলাম আর কি উত্তর দিকে একটা সাইড, তো এই উত্তর দিকের কোনো কি সীমা আছে, পরিসীমা আছে? অপ্রমেয়। তো এটা পুরো বিষয়টাকে স্ফুরণ করা মানে ওটাকে আয়ত্ত করার মতো একটা বিষয়, কিন্তু এমনি আয়ত্ত করা তো যাবে না, কিন্তু ওই স্ফুরণ শব্দটা দিয়ে ওটাই আসে। তারপর আমরা ইয়ে করতে পারি, ChatGPT থেকে দেখে নিতে পারি। স্ফুরিত করা, আয়ত্তভূত করার মতো, মানে সবকিছু আমার আয়ত্তাধীন করে আমি মৈত্রী দান করতেছি। এটা আরো পড়লে সামনে মনে করেন আমি আমার এই হাত দ্বারা এই দূর পর্যন্ত আমি কিছু জিনিস আটকাই, এটা মানে পুরো আমি স্ফুরণ করলাম, এটা আমার আয়ত্তাধীন, এগুলোকেই আমি এখন মৈত্রী দেবো, এরকম আর কি বিষয়টা। ঠিক এখানে সাধক ভিক্ষু উত্তর দিক বললে পুরো উত্তর দিকটা ওই বেষ্টনী দিয়ে পুরো ইয়া করেন, শুধু উত্তর দিকটা। বেষ্টনীটা আমি উদাহরণস্বরূপ বলছি, কিন্তু অপ্রমেয় শব্দটার মানে বুঝতে হবে যে কি, এটা আপনি উত্তর দিকে করেন আর দক্ষিণ দিকে করেন, এটা অফুরন্ত, শেষ নাই। অফুরন্ত বলতে, হ্যাঁ সেটা। এই জন্য এগুলোর নাম অপ্রমেয় হয়েছে। যিনি যতটুকু উনি আয়ত্ত করতে পেরেছেন, উনি ওইভাবেই ওনার মৈত্রীটা প্রসারণ করেন আর কি। হ্যাঁ, তদ্রূপভাবে দ্বিতীয় দিক, তৃতীয় দিক, চতুর্থ দিক স্ফুরিত করে অবস্থান করেন। স্ফুরিত মানে বানতে উদ্ভাসিত। এই তো ঠিক আছে, ঠিক আছে, হঠাৎ পাকা, ঠিক আছে, বুঝছেন এখন? এভাবে অদতির্যক আড়াআড়ি সর্বদিক এবং সর্বতভাবে সমস্ত লোক প্রাণী জগৎ মৈত্রী স্বগত চিত্তে বিপুল মহান অপ্রমাণ অপ্রমেয় অবৈর এবং অব্যাপাদ দ্বারা স্ফুরিত করে অবস্থান করেন। এগুলো সম্মুখ সম্বুদ্ধগণ করেন আর কি বলতে। কেন আমরা করি না? আহাং অবেরমে কি আমরা করি না? আমরা তো অবশ্যই করি, কিন্তু আমরা এমনি বলার জন্য করি আর কি। আমরা এমনি বলার জন্য করি আর কি। না আমাদের না, ওইটার উপরে আর তো হবে না বলতে, সেটা বলতেছি আর কি বলতে। উনার যেটা করেন উপর হবে না। হ্যাঁ, তা আমরাও চাইলে পারি মুহূর্তকাল এর জন্য হলেও এরকম চিত্ত উৎপন্ন করতে পারি। তারপরে আর এগুলো করার জন্য আমরা অনেক কিছু আলোচনা করেছি। কেন করব আমরা মৈত্রী ভাবনা? কি কারণে করব? কারণ এগুলো আমি বেঁচে থাকার পিছনে সকল প্রাণী এভাবে একটা অবদান থাকে। আমরা মানুষ দিয়ে আলোচনা করেছিলাম না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ এখন যে যোগসূত্রে বাঁধা, আমরা প্রত্যেকে একে অপরের আমরা পরিপূরক। পৃথিবীর আদি ধর্ম কে সৃষ্টি করেছে?
বানতে ওটা তো জানতেন না, করছেন বুদ্ধ। পৃথিবীর আদি ধর্ম মানুষরাই সৃষ্টি করেছেন। কেন? তারা নিজের তাগিদে, নিজে বাঁচার তাগিদে। একসময় মানুষ হ্যাঁ কেউ কাউকে মানতো না, যার যেমনি ইচ্ছে এমনি চলতো, ঘুরতো ফিরতো, খাইতো চলতো, বুঝছেন না? তো এভাবে করতে করতে তারা বিভিন্ন হিংস্র প্রাণীর হাতে মারা যেতে লাগলো। যখন মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে, ও দেখলো, ও মারা যাচ্ছে, ও দেখলো, ও মারা যাচ্ছে, ও দেখলো, সবাই ভয় পেয়ে গেছে। তারপরে সবাই মিলে মিটিং করলো যে দেখো, এইভাবে হলে তো আমরা আর বাঁচবো না, আমরা চলে একসঙ্গে থাকা শুরু করি। তারপর একসঙ্গে থাকতে গিয়ে নানা ধরনের সমস্যা তো হচ্ছেই, খাওয়া দাওয়া নিয়ে, বাগযোগ নিয়ে সমস্যা হচ্ছে। আবার তারা ছুটাছুটি হয়ে যায়, ছুটাছুটি হলে আবার মরে। তখন আবার মিটিং করে, না এটা তো এভাবে তো আমরা বাঁচবো না, বেঁচে থাকাটা সবার আগে। এই জাতীয় খাওয়া দাবার বাগ বটরা, এটা সেটা, মুখ সমুখ, এগুলো আমরা অন্যভাবে আমরা ম্যানেজ করি। তখন এগুলো তারা একটা মীমাংসার মধ্যে গেল। বেঁচে থাকার জন্য অন্যান্য সব কিছুকে গৌণ করে, এই বেঁচে থাকার জন্য একজোট করে, একসঙ্গে করে, মিলেমিশে একে অপরকে উপকার করে আমাদেরকে বাঁচতে হবে, থাকতে হবে, এই সিদ্ধান্তে অটল হয়েছিল। তাহলে এখান থেকে এই মৈত্রীর সৃষ্টি, একে অপরের প্রতি মৈত্রী। আমি বাঁচতে হলে ওকেও বাঁচাইতে হবে, এইভাবে। এজন্য বলা হয় পৃথিবীর আদি ধর্ম সৃষ্টিকারী হচ্ছে যে এই মানুষরাই করেছে, নিজের লাভে, নিজের স্বার্থে। এটা বলতে যৌথ মৈত্রী আর কি বলতে। হ্যাঁ, এখনো এর ব্যতিক্রম না, এখনো এর ব্যতিক্রম না। তারপরে মৈত্রী শব্দটিতে বিপুল, মহান, অপ্রমাণ, অবৈর এবং অব্যাপাদ দ্বারা স্ফুরিত করে অবস্থান করেন। করুণা স্বগত চিত্তে একদিকে স্ফুরিত করে অবস্থান করেন। তদ্রূপভাবে দ্বিতীয় দিক, তৃতীয় দিক, চতুর্দিকও এভাবে ঊর্ধ্ব অধ তির্যক সর্বদিক এবং সর্বতভাবে সমস্ত লোক প্রাণী জগৎ করুণা স্বগত চিত্তে বিপুল, মহান, অপ্রমাণ, অবৈর এবং অব্যাপাদ দ্বারা স্ফুরিত করে অবস্থান করেন। এরপর হচ্ছে মুদিতা স্বগত চিত্তে একদিকে স্ফুরিত করে অবস্থান করেন। তদ্রূপ ভাবে দ্বিতীয় দিক, তৃতীয় দিক, চতুর্থ দিক ও স্ফুরিত করে অবস্থান করেন। এভাবে ঊর্ধ্ব অধ তির্যক সর্বদিক এবং সর্বতভাবে সমস্ত লোক মুদিতা স্বগত চিত্তে বিপুল, মহান, অপ্রমাণ, অবৈর এবং অব্যাপদ দ্বারা স্ফুরিত করে অবস্থান করেন। আমাদের তো মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষাগুলো সব আরামসে ভালো করে মনে আছে সবার। হ্যাঁ বান্তে, এইটাই এখানে ইয়ে করা হয়েছে। বান্তে এগুলো বাকাস ভাগ করে দিচ্ছে আবার। মৈত্রী, মৈত্রী ব্যাখ্যা, মৈত্রী 643 নম্বর। কিভাবে ভিক্ষু মৈত্রী স্বগত চিত্তে একদিক স্ফুরিত করে অবস্থান করেন। আচ্ছা, উদাহরণ যেমন তিনি একজন প্রিয় মনোজ্ঞ ব্যক্তিকে দেখে মৈত্রী পোষণ করেন থাকেন, তদ্রূপভাবে একইভাবে তিনি সমস্ত সত্যগণকে মৈত্রী দ্বারা স্ফুরিত করেন, যেটা আমরা করছিলাম আর কি। হ্যাঁ, মধ্যে মৈত্রী কি রূপ, যা সত্যগণের প্রতি মৈত্রী ভালোবাসা, মৈত্রী কর্ম, মিত্রতাকরণ, মৈত্রী ভাব, সৌহার্দ বা বন্ধুত্বকরণ, মৈত্রী চিত্ত বিমুক্তি, ইয়াকে মৈত্রী বলে। তন্মধ্যে চিত্ত কিরূপ, যা চিত্ত, মন, মানস, মৈত্রী চিত্ত বলছে যে মৈত্রী চিত্ত, এই চিত্তর ব্যাখ্যা দিচ্ছে আবার এখানে। হ্যাঁ, যা চিত্ত, মন, মানস, হৃদয়, শুভ্র মন, মনায়তন, মনেন্দ্রিয়, বিজ্ঞান, বিজ্ঞান স্কন্ধ, তদুৎপন্ন মনোবিজ্ঞান ধাতু, ইয়াকে চিত্ত বলে।
এই চিত্ত এই মৈত্রীর সাথে স্বাগত হয়ে সহজাত সংশ্লিষ্ট ও সম্প্রযুক্ত হয়, তদ্বৈতু মৈত্রী স্বাগত চিত্ত দ্বারা বলে কথিত হয়। অবশ্যই চিত্ত ছাড়া তো মৈত্রী সম্প্রসারণ করা হবে না। সুকুমার বাবু বিজ্ঞান বুঝে দিতে পারবেন? শুধু বিজ্ঞান কাকে বলে? মানতে পারবো যে আমার বেশি একটু কাঁসাচ্ছে তো সেজন্য ঠিক আছে, একটু কথা বলতে সমস্যা হচ্ছে বেশি। বৈশাখ বলেন তো বিজ্ঞানটা। বানতে এটা কোন কোন বিজ্ঞান বলবো যে এখানে আপনি নরমাল বিজ্ঞান? হ্যাঁ, বানতে বিজ্ঞান হচ্ছে কোন আলম্বনকে জানা, যে চিত্ত উৎপন্ন হবে কোন আলম্বন দেখার পরে। তো এটাকে যদি আমরা জানতে গিয়ে আমরা এইখানে যেটা স্পর্শ হয় আর কি, আলমের সাথে মনের যে একটা স্পর্শ, ওটাই বানতে বিজ্ঞান হবে আর কি এখানে। আমরা বিজ্ঞান মূলত বলতেছি যে আচ্ছা বুঝছি, হ্যাঁ আপনি যেটা বলতেছেন সেটা। হ্যাঁ, বিজ্ঞান বলতেছি যে মূলত ওই জায়গাতে গিয়ে কি বিজ্ঞান প্রথম হচ্ছে যে কি অতীত ভবাঙ্গ। হ্যাঁ, অতীত ভবাঙ্গ, তারপরে হচ্ছে যে কি ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, তারপরে ওই জগনের ইয়েগুলো আর কি বানতে সবগুলো সম্প্রতীচ্য সন্তিরণ ব্যবস্থাপন, সম্প্রতীচ্য তদালম্বন। সন্তিরণ না, উপচ্ছেদের পরে হচ্ছে যে দ্বারাবর্তন, পঞ্চদ্বারাবর্তন, 14 প্রকার চিত্তের চিত্তবান্তা কি এগুলো। তারপরে দ্বারাবর্তন চিত্ত। তারপর বিজ্ঞান কোন জায়গায়? চক্ষু বিজ্ঞান, শ্রোত বিজ্ঞান, ঘ্রাণ বিজ্ঞান, জীব বিজ্ঞান, কায় বিজ্ঞান, এগুলাই আর কি বানতে পঞ্চধারা, এগুলাই আর কি, এগুলাই পঞ্চধারাবর্তন চিত্ত, এগুলাই আর কি। ওখানে এসেই আমরা বিজ্ঞান বলতেছি, বুঝছেন? এমনি নর্মালি আমরা বিজ্ঞান বলার সময় ওই জায়গার পঞ্চধারাবর্তন চিত্তগুলোকেই আমরা বিজ্ঞান বলি। কিন্তু খুব সূক্ষ্মভাবে খেয়াল করবেন, আর একটা জিনিস আছে, আমরা অতীত ভবাঙ্গ বিজ্ঞান, ওই অতীত বিজ্ঞান বলি যে, অতীত ভবাঙ্গ বলছি যে, ওটাও কিন্তু বিজ্ঞান, অতীত ভবাঙ্গ বিজ্ঞান। তো ওখানে বিজ্ঞান বলার কি আছে? ওই জায়গাটাকে কেন বিজ্ঞান বলা হয়? ওখানে কি বিজ্ঞান আছে? ওখানেও ওখানের মতো করে বিজ্ঞান আছে, মানে আমাদের এত বোঝাশোনার মতো ওই জাতীয় অতটুকু পর্যায়ে নাই, ওখানেও বিজ্ঞান আছে। ওখানে ওই বিজ্ঞানের মধ্যে কোন কোন চৈতসিকের সমন্বয় আছে, সর্বচিত্ত সাধারণ চৈতসিক তো আছেও, সেই ছাড়াও আরো যা যা টুকটাক কিছু থাকা প্রয়োজন ওই অতীত বিজ্ঞানেও। হ্যাঁ, অতীত বিজ্ঞান তো আর আপনি এমনি উৎপন্ন হয় নাই, এটা আলম্বনের সংস্পর্শেই তো অতীত বিজ্ঞান যাইতে হলেও তো আলম্বনের সংস্পর্শেই তো যাবে, বুঝছেন না? তো সেহেতু অতীত বিজ্ঞান না হলে তো বলতে এই বিজ্ঞান আসতো না, এদিকে আসতেছে না। তো সুতরাং ওখানেও সর্বচিত্ত সাধারণ চৈতসিক ছাড়াও আরো অন্যান্য চৈতসিকের ব্যাপার আছে, ওই যা যা কিছু আছে সেই মুহূর্তে সেগুলো সবকিছু মিলিয়ে বলা হয় অতীত বিজ্ঞান। ওটাও কিন্তু বিজ্ঞান। কেউ বিজ্ঞান সম্পর্কে প্রশ্ন করলে এভাবে মানে বলার চেষ্টা করতে হবে আর কি।
আজকে তো টাইম শেষ হয়ে গেছে, কালকে থেকে বাদ দে। কি পড়বেন যে এগুলো? এগুলো ওই আগের মতো মাতিকে তো আমরা পড়লাম, এগুলো ব্যাখ্যা করবে আর কি। বান্তি স্ফুরিত করে এখানে লিখছে তো, স্ফুরিত হ্যাঁ, বলতে বুঝে স্ফুরিত করে ব্যক্ত। পরিব্যক্ত, হ্যাঁ, ওই তো পরিপূর্ণ আমরা করে। যেটা বলছি সেটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে বান্তি। ঠিক আছে, আজকে তো পর্যন্ত থাকুক। হ্যাঁ, বান্তি। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুবান্ধী দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদোষী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু